গল্পের নাম ধূসর রংধনু। কলমে মাহিরা ইসলাম, মাহি। গল্পের নবম পর্ব। রমণী এসে বসল তাদের পাশে, তার জন্য বরাদ্দ রাখা চেয়ারে। সৃজন হাসি মুখে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো তাসফি? তাসফি মুচকি হেসে বলল, একদম না। আপনারা সবাই কেমন আছেন বলুন। আরশি বলল, ভালো নেই গো। তুমি ভালো আর থাকতে দিল কই? তাসফি ইতস্তত করে বলল, কেন আপু, আমি আবার কি করলাম? আমার তো এমন কিছু করেছি বলে মনে পড়ছে না। সৃজন বলল, ওদের কথায় কান দিও না, তুমি শান্ত হয়ে বসো। তোমায় কিছু কথা বলি। সরাসরি বলছি। এই কারণেই তোমায় জরুরি তলব করা। সৃজন তাসফির সামনে প্যাকেটে মোড়ানো কিছু কাগজের টুকরো রাখল। তাসফি অবাক হয়ে জানতে চাইল, এগুলো কি ভাইয়া? সৃজন ঠান্ডা স্বরে বলল, ডিভোর্স পেপার। তাসফি হতভম্ব হয়ে তার দিকে চেয়ে রইল। ডিভোর্স পেপার টুকরো টুকরো কেন? সৃজন তাসফির চোখের ভাষা ঠাহর করতে পেরে শান্ত স্বরে বলল, নিস্তব্ধ পেপারে সই করেনি। এই যে টুকরো টুকরো করে ছিঁড়ে আমাদের নিকট সে খুব আনন্দের সহিত প্রদান করে দিয়েছে। আর বলেছে, তোদের ভাবি আমার সঙ্গে বর্তমানে একটুখানি লুকোচুরি খেলছে। তোদের সাথে খেলবে না জানি, তাই তোরাই এই টুকরোগুলো একটু কষ্ট পৌঁছে দিস তার নিকট। আর জানিয়ে দিস, এই নিস্তব্ধ ইয়াসার না চাইলে কিছুই সম্ভব নয় ওইটুখানি মেয়ের দ্বারা কিছু করা। আর লুকোচুরি সে কতদিন খেলতে পারে আমিও দেখছি। কিছু বুঝলে তাসফি? তাসফি শুষ্ক ঢোক গিলল। সৃজন আবারও বলল, দেখ তাসফি, নিস্তব্ধ তোমায় কোনোদিন ডিভোর্স দিবে না। আর সে না দিল তোমার কিছু করার নেই। তার প্রতি যে তোমার সামান্যতম হলেও দুর্বলতা আছে তা আমরা কিন্তু বুঝতে পারছি। আর নিস্তব্ধ সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাসফি সৃজনকে থামিয়ে বলল, আপনাদের বিশ্বাস হয় আপনার উই অহংকারী বন্ধু আমার প্রেমে পড়বে? মাহিন বলে উঠল, অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার এখানে কিছু নেই। তোমার মিসিং হওয়ার খবর শুনে ও কতটা ডেসপারেট হয়ে গিয়েছিল তা আমি আর সুজন সামনে থেকে অবলোকন করেছি। সারাক্ষণ কেমন হাঁসফাঁস করেছে আমরা দেখেছি। কারো প্রতি এমনি এমনি কখনো প্রজেসিভনেস তৈরি হয় না তাসফি। তাসফি শক্ত কণ্ঠে বলল, কিন্তু ভাইয়া তাতেই তো সে আমার প্রেমে পড়েছে, এটা প্রমাণ হয় না? আপনাদের বন্ধু তো আমায় বলেনি সে আমাকে পছন্দ করে বা ভালোবাসে। এমনকি আমার বাবার মাটির পর সে এক সেকেন্ড আমার কাছে এসে ও বসেনি। তো আমি কি করে তার প্রেম ভালোবাসা অনুভব করতে পারবো বলতে পারেন? সৃজন বলল, দেখ তাসফি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু নিস্তব্ধ একটু অন্যরকম। ওর ভালোবাসা প্রকাশের ধরন ও অন্যরকম। এই যে আমাদেরই দেখ না, আজ পর্যন্ত আমাদের সামনে ও কখনো নিজের বন্ধুত্ব জাহির করেনি। আমরা যেমন হাসি মজা করি ও নর্মাল মাঝে মাঝে দু একটা কথা বলে। ও কিন্তু আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা কখনো প্রকাশ করতে রাজি নয় সে। সৃজন থেমে আবারও বলল, তুমি যত যাই বলো না কেন বোন, আমরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেছি বিয়ের পর নিস্তব্ধর পরিবর্তন। আগে কখনো আমাদের আড্ডায় ও হাসি মজা করত না, কিন্তু এখন ও তা অহরহ করে। একদম ভিন্ন একজন মানুষকে চিনেছি আমরা। সবার সঙ্গে তাল মিলিয়ে হাসি ঠাট্টা করে। তোমার কি মনে হয় এগুলো এমনি এমনি? আচ্ছা, তুমি কি তার মাঝে কোনো পরিবর্তন দেখনি? তাসফি মনে মনে বলে, দেখেছি তো। আপনাদের বন্ধু দিন দিন অসভ্য হয়ে উঠছে। সুযোগ পেলেই সে আমার নরম কোমর খানা আঁকড়ে ধরতে চেষ্টা করে। অসভ্য লোক। আস্তাগফিরুল্লাহ মার্কা কথা বার্তা বর্তমানে আমায় সে শোনাচ্ছে। দিন দিন সে বড্ড লাগামহীন হয়ে যাচ্ছে। কিন্তু সেগুলো আপনাদের কি করে বলি বলুন তো? আপনাদের বন্ধুর কীর্তিকলাপ তো বলার যোগ্য নয়। তাসফি নির্লিপ্ততা কণ্ঠে শুধাল, আচ্ছা ধরুন মেনে নিলাম সে আমায় ভালোবাসে বা আমার প্রেমে পড়েছে, কিন্তু সে আমায় মুখে এর কোনোটাই বলেনি। আমি কি সেধে সেধে যাব যে আমি আপনাকে ডিভোর্স দেব না? আমায় আপনার বাড়ি নিয়ে চলুন। আমি মোটেও এতটা বেহায়া হয়ে যাইনি যে সে আমায় একবারও কিছু বলবে না। এমনকি নিজের মুখে আমায় বলতে পারল না তোমায় ডিভোর্স দেব না, আমার সঙ্গে থাকবে সারা জীবন। কই কখনো তো এমন কথা বলেনি আমায়। সে নিজে থেকে আমায় কখনো বলবে না। আর আমি তার চালচলন দেখে ভাবব সে আমায় ভালোবাসে আর আমি জেনে বুঝে পুনরায় অপমান হতে যাব? তা তো কখনো এই তাসফি পুনরাবৃত্তি করবে না ভাইয়া। তাসফি আবারও বলল, আপনারা যত যাই বলুন না কেন,
ওই অহংকারী লোকের অহংকার না ভাঙ্গা পর্যন্ত তাসফি তার নিকট ধরা দিচ্ছে না। ভালো যখন বাসে সাহস করে সামনে এসে বলুক না, আপনার বন্ধুকে তো কেউ আর নিষেধ তো করছে না। আয়ানা বলল, প্রকাশ করলে তুমি মেনে নিবে তো বোন? ভেবে বলছো তো? তাসফি মিষ্টি হেসে বলল, আগে সে প্রকাশ করুক, তারপর না হয়ে ভাবা যাবে। অভিমানের শুরু কি এত সহজে শেষ হয় বলুন? সৃজন বলল, তার মানে তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছু পা হবে না, তাই তো? তাসফি টুকরো টুকরো করে ছেঁড়া কাগজগুলোয় হাত বুলাল। অতপর মুচকি ফিসফিস করে কিছু বলল। ওরা তাসফির কথা শুনে চোখ বড় বড় করে চাইল। আরশি হতভম্ব স্বরে বলল, বলো কি গো বোন, তুমি তো হহুত শেয়ানা। তাসফি লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, যাহ কি যে বলেন না আপু। তাসফি তার তস্থ কদমে বেরিয়ে গেল। সুজন আহাজারি করে বলল, ভাই তোরা আমারে কেউ হসপিটালে দিয়ে আয়, আমার মাথা ঘুরছে। যেমন বন্ধু তার তেমন বউ, কেউ কারো থেকে কম নয়। একজন সিংহ হলে আরেকজন তাকে পোষ মানানো শাবক। নিস্তব্ধ কে এই কথা জীবনেও কেউ পাঁচকান। তাহলে ভালোবাসা স্বীকার করা তো দূর, আরও বেঁকে বসবে শালা। ওরা পাঁচজন নিস্তব্ধর তাসফির প্রতি দুর্বলতা দেখে ভেবেছিল তাসফিকে বোঝাবে, যেন তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে, এখনো সময় আছে। কিন্তু এই মেয়ে তো দেখা যাচ্ছে এখন অন্য সুর গাইছে। তাসফি ক্যাফে থেকে বের হয়ে এখন সোজা কলেজে যাবে। এই তো কাল সন্ধ্যায় আয়ানা আপু ফোন দিয়ে বলল তাদের সঙ্গে দেখা করতে আর্জেন্ট কিছু কথা আছে। প্রথম যেহেতু আজ ক্লাস ছিল না, তাই সে ভেবেছিল একদম তাদের সঙ্গে দেখা করে সোজা কলেজে যাবে। বাতাসের বেগ প্রবল। নিস্তব্ধ কফি হাতে দাঁড়িয়ে আছে তার চেম্বারের জানালার নিকট। অদ্ভুত ছন্দ তুলে বিগলিত চিত্তে সে চুমুক বসাচ্ছে কফির কাপে। পুরুষটির চিত্ত তো আনন্দিত হবেই। উই যে আজ তার বউয়ের নাদুস নুদুস মুখখানা সে অবলোকন করতে পারছে স্পষ্টভাবে। নিস্তব্ধ তিনতলার নিজের চেম্বার থেকে দাঁড়িয়ে তাসফিকে মাস্ক ব্যতীত উৎফুল্ল চিত্তে ঘোরাঘুরি করতে দেখে বাঁকা হাসল। তার টোপখানা তার বোকা বউ খুব সুন্দরভাবে ভক্ষণ করে নিয়েছে। আরাধ্য তাসফিকে আগের লুকে দেখে প্রশংসা করে বলল, বাহ, এই তো আমাদের তাসফি আগের লুকে ফিরে এসেছে। ঝাক্কাস লাগছে তোকে মানা। চুপ থাক। সন্ধ্যার আগ মুহূর্ত। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে তাসফিকে আশা জোরজবরদস্তি শুরু করল আজ তার সঙ্গে তার বাসায় যাওয়ার জন্য, এবং এখনই ফোন করে তার চাচিকে সেই কথা জানিয়ে দিতে। তাসফি বুঝতে পারছে না আশা কেন এত জোরাজুরি করছে আজ হঠাৎ করে। তাসফি মানানোর ভঙ্গিতে বলল, এমন করিস না পাখির বাসা, আজ থাক, অন্য কোনো দিন। কিন্তু আশা তার কথা কানেই তুলল না। না শোনার ভঙ্গিতে রইল একদম। শেষমেশ উপায় না পেয়ে তাসফির ওর কথায় চাচিকে জানিয়ে দিল সে আজ রাত তার বান্ধবীর বাসায় থাকবে, চিন্তা না করতে। অথচ দুজন মানুষের চতুরতার সঙ্গে করা ষড়যন্ত্র তাসফি ঘুণাক্ষরে ও বুঝতে পারল না। একজন কর্তা, অন্যজন তার কর্মী। আশা আরাধ্য আর স্বর্ণিধিকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অতপর তাসফিকে বলল, দোস্ত চোখ বন্ধ কর, তোর জন্য বিশাল সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আরে আছে ভাই, তুই চোখটা বন্ধ কর না, একদম চোখ খুলবি না, বলে দিচ্ছি আমি না বলা পর্যন্ত। তাসফি কৌতূহল চিত্তে চোখ বন্ধ করল। আশা তাকে হাঁটিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে এলো। বলল, খবরদার আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবি না। এই কথা বলেই সে আস্তে আস্তে করে কেটে পড়লে সেখানে থেকে। তাসফি কটমট করে বলল, আশা, কোথায় গেলি পাখির বাসা? চোখ কি খুলব? চারপাশে ধীরে ধীরে অন্ধকার তার অস্তিত্বের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আশার সম্পূর্ণ অবয়ব মূর্ছা যেতেই তাসফির সন্নিকটে ধীরালয়ে এগিয়ে আসলো এক সুদর্শন পুরুষের অবয়ব। সে তাসফির কানের সঙ্গে স্বয়ং ঠোঁট জোড়া স্পর্শ করে ফিসফিস করে বলল, ইয়াহ, অফকোর্স। হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠস্বরের সঙ্গে তাসফি নিজের কোমরে পুরুষালী স্পর্শ পেতেই ঝট করে চোখ মেলে চেয়ে ছিটকে দূরে সরে গেল। আবছা আলোতে সে নিস্তব্ধ মুখখানা স্পষ্ট অবলোকন করতে পারল। তাসফি হতবুদ্ধি হয়ে আমতা আমতা করে বলল, আপনি আপনি কিভাবে? আপনি তো দুদিনের জন্য কোথাও যাবেন বলেছিলেন। নিস্তব্ধ তাসফির দিকে এক পা করে আগাতে আগাতে রহস্যময় হেসে বলল, কখন? কবে? নিস্তব্ধকে আগাতে দেখে তাসফি আতঙ্কে পেছাতে লাগল। আশা বা গেল কোথায়?
এই লোকের মতিগতি সে ঠিক দেখছে না। নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র করা হয়েছে তাকে নিয়ে। তাসফি ভয়ে ভয়ে বলল, আপনি আগাচ্ছে কেন? নিস্তব্ধ নির্লিপ্ততা কণ্ঠে বলল, আপনি কেন পেছাচ্ছেন ম্যাডাম? তাসফি শুষ্ক ঢোক গিলল। পেছাতে পেছাতে তাসফি একটা গাড়ির সঙ্গে ঠেকে গেল। আশ্চর্য, এই গাড়িটাকে এখানেই কেন পার্ক করতে হলো? তার ভেতরকার সত্তা বিরক্ত নিয়ে বলল, বোকার মতে কথা বলবি না। তাসফি, পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করা থাকবে না তো কোথায় থাকবে? তুই ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে সামনে দিয়ে দৌড় মারতি। ইডিয়েট! মুহূর্তে নিস্তব্ধ তাসফির একদম সন্নিকটে এসে দাঁড়াল। এক হাতে হ্যাচকা টানে রমণীর কোমরখানা তার সঙ্গে মিশিয়ে ধরল সন্তপনে। অপর হাতে তাসফির দুই হাত মুচড়ে পেঁচিয়ে ধরে পেছনে নিয়ে ধীর স্বরে শুধাল, নিস্তব্ধ, ইয়াসারকে তার বেগম ডিভোর্স দিবে, এটাই ফাইনাল তাই তো? তাসফির শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধর নিঃশ্বাস প্রশ্বাসের গতিবেগ স্পষ্ট সে ঠাহর করতে পারছে। তাসফি এই মুহূর্তে ভীষণ করে চাইছে শক্ত থাকতে, তার দুর্বলতা নিস্তব্ধর সামনে প্রকাশ না করতে। কিন্তু পারছে না, লোকটার পুরুষালী স্পর্শ তাকে দুর্বল করে দিচ্ছে। সে পুনরায় শুকিয়ে থাকা গলা ভেজানোর বৃথা চেষ্টা করে শুষ্ক ঢোক গিলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর ইউ শিওর মাই মিসেস? তাসফি শক্ত কণ্ঠে বলল, ইয়াহ, ওকে অ্যাজ ইউর উইস। তাসফি নিস্তব্ধকে ধাক্কা দিয়ে এক কদম হাঁটতেই পরবর্তী কদম বাড়ানোর সুযোগ পেল না। সুযোগ দেওয়া হলো না। মুহূর্তে নিজেকে শূন্যে আবিষ্কার করল সে। আতকে উঠল তাসফি। নিস্তব্ধ তাসফিকে কাঁধে তুলে নিয়েছে। তাসফি আতকে উঠে চাপা চিৎকার করে বলল, কি করছেন আপনি? নিচে নামান আমায় ডাক্তার সাহেব, এখনই নিচে নামান। নিস্তব্ধ ভাবলেশহীন স্বরে বলল, তা কি করে হয়? আপনিই তো বললেন ডিভোর্স চাই। ডিভোর্স চাই তো কোলে কেন নিলেন? কোলে কোথায়? কাঁধে নিলাম তো। তাসফি রাগে নিস্তব্ধর পিঠে ঘুষি মারতে শুরু করল। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, উফ, এত ছটফট করবেন না ম্যাডাম, আপনার হাসবেন্ডের ওখানে লাগে তো। তাসফি চোখ বড় বড় করে বলল, কোথায় লাগে? নিস্তব্ধ উত্তর না দিয়ে বাঁকা হেসে হাঁটতে লাগল। বলুন। বুকে। তাসফি আবারও ধস্তাধস্তি শুরু করল। আহা, বললাম তো, এত ছটফট করবেন না ম্যাডাম, আজ আপনাকে স্পেশাল ডিভোর্স দেব। আই প্রমিস, যেটা মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলবেন না। তাসফি রাগী স্বরে বলল, ছাড়ুন। ছাড়ুক আমায়। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। এখনই নিচে নামান আমায়। আমি বাড়ি যাব। আমি আপনার সঙ্গে যাব না। নিস্তব্ধ তা যেন শুনতেই পেল না। নিজের গাড়ির সামনে এসে এক হাত দিয়ে দরজা খুলে তাসফিকে ঠাস করে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। সামান্য পেয়ে তাসফি আর্তনাদ করে উঠল। উ তবুও তা সে পাত্তা না দিয়ে বেরিয়ে যেতে চাইল। কিন্তু নিস্তব্ধ তার সুযোগ দিলও না। ঠাস করে দরজা লাগিয়ে দিল। ওপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসল ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগল। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার উই পিঁপড়ের মতো শক্তির ধাক্কায় তা মোটেও খুলবে না। ওপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসল ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগল। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার উই পিঁপড়ের মতো শক্তির ধাক্কায় তা মোটেও খুলবে না। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফি সিট বেল্ট বেঁধে দিল। কর্নে ফিসফিস করে বলল, বেস অফ লাক মিসেস ইয়াসার। বলতে দেরি ক্ষণমুহূর্তে তাসফির কোমল গালে নিজের পুরু ঠোঁট দ্বারা সেকেন্ড চুমু খেতে দেরি নেই। তাসফি চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ মানুষ। নিস্তব্ধ বাঁকা হেসে গাড়ি স্টার্ট করল। উত্তর করল, আপনার। মুহূর্তেই তুমুল গতিতে গেট পার হয়ে গেল গাড়িটি। নিজের স্থান করে নিল মসৃণ রাস্তার ভাঁজে। সন্ধ্যার পরে ড্রয়িংরুমে আজ আড্ডার আসরে নিলয় সাহেব নিজের ছোট ছেলের দেখা না পেয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার? লাট সাহেবের ব্যাটা আজ বাসায় ফেরেননি? অনিমা বেগম কৌতুক করে বলল, হ্যাঁ তাই তো, বাপ লাট সাহেব। তার ব্যাটা তো লাট সাহেব হবেই। আপনার গুণধর ব্যাটা আসলে তো তাকে দেখতেই পেতেন। নিলয় সাহেব মুখ কাচুমাচু করলেন। গিন্নি তার ভুল ধরতে ওস্তাদ। আহা, তেয়ারা কথা না বলে সোজা কথা বলো না। আয়েশা মুচকি হেসে বলল, বাবা দেওরজি আজ আসেননি। কেন আসেনি? অনিমা বেগম কথার মাঝে ফোড়ন কেটে বলল,
মাসের পর মাস থাকেন তো বাড়ির বাহিরে। বাড়িতে থাকেন 4 সপ্তাহের 1 সপ্তাহ। এই কটা দিন না হয় ছেলের খোঁজটা নিজেই নিয়ে নেবেন। তাছাড়া আপনার ছেলে তো আমাদের বলে যায় সে আজ কেন আসেনি, আসবে না, আসবে। আয়েশা বলল, আসলে বাবা হয়েছে কি? নিস্তব্ধ বলল, আজ বাসায় আসবে না। কোথাও? অনিমা বেগম তাকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি চুপ থাকো। নিজের ছেলের খোঁজ নিজে নিয়ে নেক সে। বাসন্তীর হঠাৎ ফোন বেজে উঠল। সে বাবা মায়ের দিকে তাকিয়ে আড়ালে গিয়ে মাহিনের কল রিসিভ করল। হ্যাঁ বলো। মাহিন নিঃশব্দে হেসে মাদকীয় স্বরে শুধাল, কেমন আছেন বাসন্তী সুন্দরী? বাসন্তী চোখ বন্ধ করে নিল। ছেলেটার কণ্ঠ কেমন নেশা ধরানো। অদ্ভুত টান টের পায় সে মাহিনের প্রত্যেকটা কথার ভাঁজে। আলহামদুলিল্লাহ। তুমি? মাহিন স্বাভাবিক স্বরেই উত্তর করল, আপনার কল রিসিভের অপেক্ষা করছিলাম। তো কি করছিলেন? ছেলেটার কণ্ঠ স্বাভাবিক। তবুও বাসন্তী প্রত্যেক কথার ভাঁজে অদ্ভুত মায়া খুঁজে পায়। যেন সেই মায়াজাল তাকে আবদ্ধ করতেই সৃষ্টি করা। বাসন্তী বলল, ড্রয়িং রুমে বসেছিলাম। ভাই আজ বাসায় থাকবে না। এমনটা খুব কমই হয়। ও হ্যাঁ, ভালো কথা। ভাই কি আপনাদের সঙ্গে থাকবে নাকি? মাহিন ভ্রু কুঁচকে বলল, কই না তো। এমন তো কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। বাসন্তী চিন্তিত কণ্ঠে বলল, তাহলে কই যেতে পারে? ড্রয়িং রুমের পরিবেশ গরম বুঝতে পেরে বাসন্তী মাহিনকে বলল, আচ্ছা তোমার সঙ্গে পরে কথা বলছি, রাখছি। মাহিন তাড়াহুড়ো করে বলল, আমি অপেক্ষায় থাকব কিন্তু বাসন্তী। কিসের? আপনার কলের। বাসন্তী ঠাস করে কলটা কেটে দিল। এপাশ থেকে মাহিন নিঃশব্দে হাসল। বাসন্তী ড্রয়িং রুমের থমথমে পরিবেশ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তুমি চিল্লাচ্ছ কেন? অনিমা বেগম রাগে চিরবিরিয়ে বললেন, আমিও তো সেটাই জিজ্ঞেস করছি তোর বাপকে। কি হয়েছে? আমাদের টেনশনে না ফেলে বলতে বল। বাসন্তী নিলয় সাহেবের হতভম্ব মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবা? বলছো না কেন? মা কি বলছে? নিলয় সাহেব ফোন টেবিলে রেখে অনিমা বেগমের দিকে তাকিয়ে বলল, নিস্তব্ধর ফার্ম হাউস থেকে দারোয়ান ফোন দিয়েছিল। অনিমা বেগম দাঁতে দাঁত চেপে বলল, তো কি হয়েছে? আসল কথাটা বলো না। নিলয় সাহেব রাগে কটমট করে বলল, তোমার গুণধর পুত্র নাকি আজ একটু আগে একটা মেয়েকে জোর করে তার ফার্ম হাউজের ভেতরে নিয়েছে। তবুও কোলে করে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই চোখ বড় বড় করে ফেলল। আয়েশা ভ্রু কুঁচকাল। মুহূর্তেই কিছু মনে হতে শ্বশুরি আর ননদের দিকে তাকিয়ে বলল, মা আজ তাসফি ও বাড়িতে থাকবে না। কোনো বান্ধবীর বাসায় নাকি থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আবার দেওর সাহেব কোনো মেয়েকে জোর করে তার ফার্ম হাউজে নিয়েছে। মা, আপা সমীকরণটা মেলাতে পারছেন তো? অনিমা বেগম আর বাসন্তী বিস্ফোরিত চোখে চেয়ে বলল, তুমি ঠিক বলছো তো? আয়েশা মাথা নাড়াল। নিলয় সাহেব রেগে বললেন, কিসের সমীকরণ মেলানোর কথা বলছো তোমরা? অনিমা, তুমি ভাবতে পারছ? আমাদের বিবাহিত ছেলে তার ওপর ডিভোর্স পেপার ছিঁড়ে এখন ফার্ম হাউজের গিয়েছে মেয়ে নিয়ে। ছেলের কতটা অধপতন হয়েছে তুমি ভাবতে পারছ? অনিমা আমাদের ছেলে। খুব তো বলতে ছেলে তোমার মতো অধৈর্য নয়। কোথায় গেল এখন তোমার সেই নীতি বাক্য? কিন্তু আমি তো বৌমাকে ঠকাতে দেব না। আমি এখনই যাব ওর কান ধরে টেনে আনতে। অনিমা বেগম বিরক্তি নিয়ে বলল, কি শুরু করলে? ছেলে আর তার বউয়ের মাঝে তুমি ব্যাওগ্রা দিতে যাচ্ছ কোনো সাহসে? সব জায়গায় ঝামেলা বাঁধাবে তো দেখছি এই লোক। আর কেমন দারোয়ান রেখেছ? ছেলে আর বউয়ের কার্যকলাপ লুকিয়ে দেখে এখনই ওটাকে ছাঁটাই করবে। নিলয় সাহেব অবাক চোখে নিজ গিন্নির দিকে তাকিয়ে রইল। মাথা মুন্ডু কিছুই সে বুঝল না। অবুঝের মতো সে বাসন্তীর দিকে তাকাল। বাসন্তী বাবার দৃষ্টি বুঝে বলল, বাবা তোমায় এত কিছু বুঝতে হবে না। শুধু দারোয়াবকে আবার ফোন দাও। জিজ্ঞেস করে মেয়েটা কি সাদা এপ্রন পরা ছিল কিনা। নিলয় সাহেব তাই করলেন, ফোন লাগালেন দারোয়ানকে। আচ্ছা আবু, ভালো করে মনে করে বলতো, মেয়েটা কি সাদা এপ্রন পরা ছিল? আবু উৎফুল্ল চিত্তে বলল, হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিকই কইছেন। মায়াডা সাদা এপ্রন পরছিল তো। অনিমা বেগম নিলয় সাহেবের হাত থেকে ফোন নিয়ে আবুকে ঝাড়ি মেরে বলল, শাট আপ। সম্মান দিয়ে কথা বলো। মায়াডা কি? হ্যাঁ, উনি তোমাদের ছোট সাহেবের বউ।
বৌদি মনি বলো। আবু চোখ বড় বড় করে নিল। মনে মনে পড়ল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। ছি ছি আবু, কেমন নির্লজ্জ তুই! বৌদিমণির দিকে এমন করে লুকিয়ে তাকালি, তোর ঘোর পাপ হবে। এখনই যা, মসজিদে গিয়ে নামাজ পড়ে আয়, আর দোয়া করে আয়। নিলয় সাহেব অবুঝের মতন তখন ও তাকিয়ে আছেন। অনিমা বেগম তাকে টেনে নিয়ে উপরে চলল। এই তুমি চলো তো, অনেক হয়েছে, তোমার আর এখানে থাকা লাগবে না। বাসন্তী আর আয়শা মুচকি হাসল। বাবা মায়ের খুনসুটি তারা এখনও উপভোগ করে, ঠিক যেন নিস্তব্ধ আর তাসফির মিষ্টি ঝগড়ার মতো। যাক, এবারে দুজনের মাঝে একটু ভালোবাসাবাসি হলেই হয়, এতেই তারা খুশি। আর কতকাল দুটো সাপে নেউলে যুদ্ধ করবে। সঙ্গে তাসফির নীরব অভিমান, নিস্তব্ধর ভাবলেশহীন লোচন নিয়ে। ডিভোর্সের কথা তো শুধু নামমাত্র, তারাও তো চায় না কোনো ডিভোর্স। সন্ধ্যা পেরিয়েছে বহুক্ষণ। চারিদিকে বিভিন্ন গাড়ির হেডলাইটের আলো ব্যতীত চারিদিক ঘুটঘুটে অন্ধকার। চাঁদ মামার দেখা নেই গগনে। আকাশের বুকে বর্তমানে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে মেঘগুচ্ছের দল। হয়তো বর্ষণ নামাবে ধরণীর বুকে। ঘণ্টা যাবৎ গাড়ির চাকা চলন্ত, থামার নাম নেই। তাসফি, আমাকে নামান, আমাকে নামিয়ে দিন এখনই। আমি আপনার সঙ্গে যাব, গান বলে বলে নিস্তব্ধর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জোগাড়। যেন তাই করারই পায়তারা করছে বোকা মেয়েটা। নিস্তব্ধর বিরক্তিতে কপালে পড়ল শতভাঁজ। সে ঠাট্টার ছলে বলল, এই একই গান বারবার না গেয়ে একটা রোমান্টিক গান ও তো শোনাতে পারেন। তাসফি তাচ্ছিল্যের স্বরে বলল, গান? আমি রোমান্টিক? আমার কি খেয়ে দেয়ে আর কাজ নেই যে আপনার মতো খাটাস মার্কা পুরুষকে গান গেয়ে শোনাব? আবার রোমান্টিক হো? অফকোর্স, শোনাতে নিষেধ নেই তো, অন্তত ড্রাইভিংয়ে মনোযোগ স্টেবল হবে। আপনার এক গানের প্ল্যান প্যানানিতে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট ঘটলে আমার কিন্তু দোষ নেই ম্যাডাম। তাসফি বিদ্রুপ করে বলল, হোক, হোক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি উড়িয়ে নিয়ে খাদে ফেলুক। দুঃখিত মাই মিসেস। আশেপাশে আপনি কোনো খাদ পাবেন না, তবে হ্যাঁ, নিঃসন্দেহে আশেপাশে ঝোড় জঙ্গল পাবেন। তাসফি কটমট করে চাইল নিস্তব্ধর দিকে। লোকটা শুরু থেকে তেয়ারা কথা বলেই যাচ্ছে। তার ওপর তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রাস্তায় সে কখনো আসেনি। কোথায় যাচ্ছে লোকটা? আমায় নামান। আমি বললাম তো আমি যাব না আপনার সঙ্গে, কেন শুনছেন না? প্লিজ স্টপ দ্য কার, প্লিজ। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ গাড়ির ব্রেক কষল। তাসফি ভাবল হয়তো সত্যি সত্যিই তাকে নামিয়ে দেব। সে অস্থির চিত্তে গাড়ির দরজা ধাক্কিয়ে বলল, লক খুলুন, গাড়ির লক খুলুন। আমি বের হব কেমন করে? কি হলো, খুলুন। তাসফির ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ অদ্ভুত কাজ করে বসল। নিস্তব্ধ তাসফির ডান হাতের কবজি টেনে এনে নিজের কোলে বসিয়ে দিল। তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, হুশ, কোনো কথা নয়, সাইলেন্ট হয়ে বসে থাকো। লোকটা তাসফির কোমর জড়িয়ে আছে এক হাত দিয়ে, অপর হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে। তাসফির হৃৎপিণ্ডের গতিবেগ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। আচ্ছা, সায়েন্স তো বলে প্রেম, ভালোবাসা, অনুভূতির সাথে হৃৎপিণ্ডের কোনো কানেকশন নেই। তবে তার হৃৎপিণ্ডের গতিবেগ কেন বাড়ছে? তার মনে হচ্ছে এই অনুভূতি কবল থেকে আজ সে নিস্তার পাবে না। কিন্তু সে তো এত সহজে ধরা দিতে চায় না। অহংকারী পুরুষটা যদি নিজে থেকে নত না হয় তবে সে তো কিছুতেই এত সহজে সব হতে দেব না। উহু, কখনোই না। যে করেই হোক তাকে পালাতে হবে। গাড়ি এসে থামল একটি ফার্ম হাউসের মতো বাড়ির সামনে। তাসফি ভ্রু কুঁচকে বলল, কার বাড়ি এটা? আপনার হাসবেন্ডের নিজের টাকায় গড়া। তাসফি চোখ বড় বড় করে চাইল নিস্তব্ধর দিকে। শুধালো, এই আপনি ডাক্তারি করছেন কয় বছর ধরে? এত টাকা পেলেন কোথায়? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, সেটা আপনার না জানলেও চলবে। তাসফি সন্দেহসূচক কণ্ঠে বলল, মানেটা কি? এই এক মিনিট, কালো ব্যবসা করেন না তো আপনি? আপনি মানুষের হৃৎপিণ্ডের কিডনি অপারেশন করতে গিয়ে আবার সেগুলো বের করে বেচে দেন না তো? আপনাকে দিয়ে একদম বিশ্বাস নেই। নিস্তব্ধ শয়তানি হেসে তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ দেই তো। এবারে আপনার হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস সব বের করে বেচে দিয়ে আবার সেলাই করে দেব প্রমিস। সো মাই মিসেস, আর ইউ রেডি?
তাসফি তীব্র বিরোধিতা করে বলল, নো, বাট হোয়াই? আগে বলুন এটা কোনো জায়গা? কোথায় নিয়ে এসেছেন আপনি আমায়? নিস্তব্ধ গাড়ি পার্ক করে দরজার লক খুলতেই তাসফি সুযোগ পেয়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাগী চোখে সেদিকে তাকিয়ে বলল, তাসফি ভালো হবে না। স্টপ। তাসফি গেটের কাছে যাওয়ার আগেই নিস্তব্ধ পেছনে থেকে তাকে খপ করে ধরে ফেলল। তাসফি সঙ্গে সঙ্গে বসে পড়ল। নিস্তব্ধ তার হাত ধরে টানতে লাগল। তবে কাজ হল। বকের মতো লাফাচ্ছে সে, ইচিং বিচিং ভঙ্গিতে। সব নিস্তব্ধর হাত থেকে ছুট পাওয়ার পায় তারা। তাসফি বসেই রইল। নিস্তব্ধ হাঁপিয়ে উঠে কোমরে হাত রেখে তাসফির দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে রাগে ক্ষিপ্ত হয়ে বলল, কি সমস্যা? ইডিয়েটের মতো বিহেভ কেন করছো? উঠতে বলেছি কিন্তু। উঠো। তাসফি মাথা নাড়িয়ে বলল, না উঠব না। আমি যাব না বাড়ির ভিতরের। আমায় বাড়ি দিয়ে আসুন। বাট হোয়াই? তাসফি মুহূর্তেই নিজের রং পরিবর্তন করে রাগী স্বরে তাকিয়ে বলল, কেন যাব আমি আপনার সঙ্গে? কেন যাব বলুন? আপনি আমায় বউ হিসাবে মানেন না, কেন যাব? পুনরায় চোখ ছোট ছোট করে বলল, তাছাড়া আপনার লক্ষণ মতিগতি আমার কাছে একদমই ভালো ঠেকেছে না। কেমন অসভ্যের মতো দৃষ্টি দিয়ে আছেন শুরু থেকে। নিস্তব্ধ তাসফির দিকে ক্ষণ সেকেন্ড কটমট করে তাকিয়ে থেকে বলল, অসভ্যের দৃষ্টি তাই না? তাসফি অবুঝ বালিকার মতো মাথা নাড়ল। ওকে, ফাইন। নিস্তব্ধ এবারে তাসফির দিকে তেড়ে এসে তাকে পাজা কোলে তুলে নিল। তাসফি আর্তনাদ করে উঠল, কি করছেন? কথায় কথায় কোলে কেন উঠান? নামান বলছি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, বাসর করব। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল। তার ভ্রম কাটতেই হাত পা ছুঁড়ে নামতে চেষ্টা করল। কিন্তু নিস্তব্ধর দানবীয় শক্তির কাছে তা নেহাত তুচ্ছ। কিছুতেই কিছু না হওয়ায় তাসফি এবারে নিস্তব্ধ গলায় জোরছে কামড় বসাল। তাসফি বোধহয় এই কামড়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করেছে। নিস্তব্ধ ব্যথায় চোখ বুজে নিল। ততক্ষণে হেঁটে এসে সে নিজ বেডরুমে অবস্থান করেছে। তাসফিকে বেডের উপর ছুঁড়ে ফেলল। ব্যথার জায়গায় হাত বুলিয়ে নিস্তব্ধ উফ শব্দ করে উঠল। চোখ খুলে সে চোখ লাল করে তাকালো তাসফির দিকে। তাসফি ভয়ে শুষ্ক ঢোক গিলল। এই রে বড্ড ভুল কাজ করে ফেলেছে সে। এবার তাকে রক্ষা করবে কে? ইচ্ছে করে সে সাপের লেজে পা দিয়ে ফেলেছে। সবল তো এবার খেতেই হবে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির দিকে এগিয়ে এল। তাসফিকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে অহংকারী পুরুষটা তার স্বভাবের বিপরীতে গিয়ে সেই অভাবনীয় অনাকাঙ্ক্ষিত কাজটাই করে বসল। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির পানে হাঁটু গেড়ে বসল। তার হাত দুটো মুঠোয় পুড়ে আকুতি মিশিয়ে শুধাল, কেন আমায় এত জ্বালাতন করছো বোকা মেয়ে? তুমি বুঝতে পারছো না তোমায় আমার চাই। তীব্রভাবে চাই। ভীষণ করে চাই। আজন্ম কালের জন্য চাই। অ্যাট অ্যানি কষ্ট। সমস্যা কি তোমার? কেন এত শাস্তি দিচ্ছ? আমি ক্লান্ত। আই নিড ইউ বউ। প্লিজ, প্লিজ। তাসফি অবাক চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের পানে। দেখ কি সুন্দর দেখাচ্ছে তার সুদর্শন পুরুষটিকে। ঠিক যেন স্বর্গের রাজপুত্র। তার প্রাণনাশিনী। তার কণ্ঠে মিশে আছে আকুতি, কাছে টানার আকুল আবেদন, ভালোবাসি না বলেও কাছে রাখার তীব্র বাসনা। কি করে সে এ আবেদন মঞ্জুর না করে ফিরিয়ে দেব? অহংকারী পুরুষটা তার নিস্তব্ধতা ভেঙে কাছে আসার আবেদন জানিয়েছে। তাসফি কি এই ক্ষণটারই অপেক্ষায় ছিল না এতকাল? ভালোবাসার জন্য কি ভালোবাসি বলা প্রয়োজনীয়? নিস্তব্ধ তাসফির কপালে কপাল ঠেকাল। দুহাতে আজলায় ভরে নিল তার মুখশ্রী। তাসফি চোখ বন্ধ করে ফেলল। দুজোড়া অধরের আলিঙ্গন হল দৃঢ়ভাবে। তাসফি খানিকটা কেঁপে উঠল। জীবনের প্রথমবার নিজস্ব পুরুষের পুরুষালী গভীর স্পর্শে কেঁপে কেঁপে উঠল সে। দীর্ঘদিনের পিপাসিত দুটি হৃদয় অমর সুধা পানে ব্যস্ত। আকাশে বিদ্যুৎ চমকাল হঠাৎ। বৃষ্টি এসেছে বোধহয়, কে জানে। আচ্ছা, এই রাতের আধারে কি ধূসর রংধনু রঙিন হবে? তা কখনো সম্ভব কি? রাতে তো রংধনু দেখা যায় না। উহু, সম্ভব নয় তো। আকাশে কেন রংধনু উঠতে হবে? মনের রঙের রংধনুই যে আসল রানা। মনের ধূসর মেঘ কাটলেই তা উজ্জ্বল হবে। উজ্জীবিত হয়ে ফুটে থাকবে হৃদয় গহীনে। অধর ছেড়ে নিস্তব্ধ তাসফিকে জড়িয়ে নিল গভীর আলিঙ্গনে। কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেল।
ফিসফিস করে মাদকীয় স্বরে বলল, আর ইউ রেডি মাই মিসেস? তাসফির সমস্ত অভিমান, রাগ, ক্ষোভ তখন ঢাকা পড়েছে চোরা বালির নিচে। এই সন্ধিক্ষণে তাসফির যেন আদুরে বিড়ালছানা তার ডাক্তার সাহেবের নিকট। সে কণ্ঠে এক আকাশ সম আদুরে অভিমান মিশিয়ে শুধাল, কিন্তু আপনি তো আমায় বউ হিসেবে মানেন না ডাক্তার সাহেব। এ হৃদয় যে শান্ত হয় না সেইক্ষণ ভাবলে। আপনার করা অপমানের বোঝা তলপেটে দাপুড়ে বাড়ায় সারাটি ক্ষণ। তবে কি করে নিস্তার পাব তা থেকে? প্রেয়সীর ব্যাকুলতা বুঝে নিস্তব্ধ মুচকি হাসে। ফিসফিস করে জবাব দেয়, কি বলছেন? আপনাকে না মেনে উপায় আছে। আকৃষ্টের চেষ্টা না করেও আপনার মায় আটকেছেন। সৌন্দর্য না দেখাতে চেয়েও অজান্তেই দেখিয়েছেন। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক তবুও ভালোবাসি বলে আকুল আবেদন জানিয়েছেন। আপনাকে ছেড়ে না যাওয়ার তীব্র বাসনা প্রকাশ করেছেন। এই আমি আপনাতে আটকেছি দীর্ঘ শক্ত কোমল জালের ন্যায়। যেই জাল চাইলেই ছিঁড়ে ফেলা যায়। কিন্তু তাতে যে নিজেরই বড্ড কষ্ট, ছেলে যাওয়ার ভয়ের তা না। আগুনের লাভার ন্যায় আপনার অভিমানের ভাটটায় জল দিয়ে ভেজাতে এসেছি। সেই আমি কি করে আপনাকে না মেনে থাকতে পারি বলুন? আপনাকে মানি না বললে তো নিজের প্রতি নিজের অন্যায় করা হবে। তাছাড়া নিজের অর্ধাঙ্গিনীকে কি কখনো অস্বীকার করা যায় বলুন? তবে যে নিজের অর্ধেক অঙ্গকে অবহেলা করা হবে, তা কি আমি করতে পারি বলুন? পূর্বের করা অপরাধের শাস্তি অনেক তো দিলেন। এবার এই অধমের অঙ্গকে ক্ষমা করে কাছে নেওয়া যায় না। আলিঙ্গনে বদ্ধ করা যায় না। জাপটে রাখা যায় না বুঝি। নিস্তব্ধর বলা মধুর শ্রুতি তাসফির নিকট অমৃত। এ যেন অমর সুধা। তবে কি এতদিনের কষ্ট তার লাঘব হল? তার ভেতরকার সত্তা চিৎকার করে আনন্দে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ তাসফি, তুই পেরেছিস। পেরেছিস তুই অহংকারী পুরুষটার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে। পেরেছিস তাকে নিজের মোহ জালে আটকাতে। তার মধুর আলিঙ্গনে সাড়া দে। তোর অর্ধেক অঙ্গের এতদিনের পিপাসিত হৃদয়কে শীতল কর। নিজেকে বিলিয়ে দে তার মাঝে। তাসফি পুনরায় চোখ বন্ধ করে নিল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আদুরে বিড়ালছানার ন্যায় নিচে থাকা তার নরম কোমল হাতখানা দিয়ে পেছিয়ে আঁকড়ে ধরল নিস্তব্ধ শক্তপোক্ত পেটানো বাহু দুখানা। তাসফির আশকারা পেয়ে নিস্তব্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরল তার প্রিয়তমা স্ত্রীকে। উন্মাদের ন্যায় চুমু খেল প্রেয়সীর মুখশ্রী জুড়ে। নিস্তব্ধ ফিসফিস করে বলল, অ্যাগ্রি। তাসফি অস্ফুট স্বরে বলল, উম্মম। যতটা গর্জায় ততটা বর্ষে না। কথাটা ঠিক। বিকাল থেকে আকাশে যতটা মেঘ ছিল, সঙ্গে খানিকক্ষণ আগে যতটা বিদ্যুৎ চমকালো, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টির দেখা দিয়ে পুনরায় পালিয়েছে তারা। আশা মন খারাপ করে বসে রইল বিছানায়। ভেবেছিল রাতের বেলা বেলকনিতে গিয়ে বৃষ্টিতে ভিজবে সে, তার চাচি যতই রাগ করুক না কেন। সে কি চাচির খায় নাকি চাচার? কিন্তু বৃষ্টি বাবাজি ক্ষণিকের দেখা দিয়ে পালিয়েছে। তাই তো মন খারাপ করে বিছানায় বসে ফোন ঘাঁটছিল সে। তার পাশে তার চাচাতো বোন উর্মি ঘুমিয়ে আছে। নিঃসন্দেহে সে থেকে অনেকটা বড়। এই তিনতলা বিল্ডিংয়ের দোতলায় তারা থাকে। 3টে রুম, একটি ডাইনিং ও কিচেন। চাচা, চাচি ও তাদের ছোট ছেলে তাদের সঙ্গে এক রুমেই থাকে। আর চাচার মেয়ে আর সে এক রুমে। অপর রুমটা গেস্ট রুম। রাত তখন 10টা। মেসেঞ্জারে ঢুকতেই সুজন স্যারকে অনলাইন দেখেই আসার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল তাকে জ্বালানোর। লোকটাকে কথার জালে ফাঁসাতে তার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কেমন হতবুদ্ধি হয়ে চেয়ে রয় তার দিকে। কখনো কখনো বিরক্ত হয়ে ধমক দেয়। উই যে কথায় আছে না, নিষিদ্ধ পদ্মের প্রতি মানুষের আগ্রহ বেশি। তারও হয়েছে একই দশা। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওপাশ থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। কে বলেছেন? আশা দুষ্টু হেসে জবাব দিল, আমায় তো প্রেসক্রিপশন লিখে দিলেন না স্যার। সুজন বসে বসে ফেসবুক স্ক্রোল করছিল। হঠাৎ অচেনা একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসায় কৌতূহল হল। তার ছাত্রীদের কেউ নয়তো। সুজন খানিকক্ষণ মেসেজের দিকে চুপ করে তাকিয়ে থেকে স্পষ্ট বুঝতে পারল এটা উই আশানানের বেয়াদব মেয়েটা, যে তাকে ভয় পায় না, তার সঙ্গে রসিকতা করে, হাঁটতে গেলেই ধাক্কা খায়। সুজন রাগী ইমোজি দিল। আশা তাতে ভ্রুক্ষেপ না করে বলল, স্যার রাগ করছেন কেন? আপনিই তে প্রেসক্রিপশন লিখে দিতে চেয়েছেন। কাল আপনার চেম্বারের যাব শিওর। ঠিক আছে। সুজন লিখল, প্লিজ আমায় আর মেসেজ দিবে না। সে কি কথা স্যার? আমি তো ভাবেছি আপনার বাড়িতে যাব আন্টির সঙ্গে দেখা করতে। হোয়াট?
তুমি কি পাগল হয়েছ নাকি? সত্যি বলছি স্যার, আপনার মতো স্যারের মিষ্টি মাটাকে দেখার আমার খুব ইচ্ছা। আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো? আমার মতো মানে বলে তুমি কি বোঝাতে চাইছো অভদ্র মেয়ে? আশা মনে মনে হাসল। এই তো স্যার খেপেছে। আচ্ছা এসব বাদ দিন। আপনি বরং আমায় একটা সত্যি কথা বলুন তো। কিসের সত্য কথা? আর তোমাকে বা আমি কোনো দুঃখের সত্য কথা বলতে যাব? বলুন তো নিস্তব্ধ স্যার, কি তাসফির কোনো আত্মীয় হয়? কেন তোমার ওদের পার্সোনাল লাইফ নিয়ে এত ভাবনা কেন? ওদের পার্সোনাল লাইফ মানে? বারে, তাসফি তো আমার কলিজার বান্ধবী। আমি ভাবব না তোকে ভাববে? সুজন কৌতুক করে লিখল। তা তোমার কলিজার বান্ধবী তোমায় বলেনি তার সাথে কি সম্পর্ক? উহু, বলেনি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি। প্লিজ বলুন না। নিস্তব্ধ স্যার তো আপনার বন্ধু। প্লিজ বলুন। প্লিজ, প্লিজ। সুজন লিখল। তোমার কেন মনে হলো? নিস্তব্ধ তাসফির আত্মীয় বলো তো। মনে হয়নি শুধু আমার, তো আরও সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে শুনি? না থাক, আপনাকে বলা যাবে না। আপনি আবার আপনার বন্ধুর কাছে সব উগলে দেবেন। সুজন কৌতূহল চিত্তে লিখল। আমি তোমায় আদেশ করছি বলতে দ্রুত বলো। আশা লিখল। ঠিক আছে বলছি। কিন্তু আপনি কথা দিন স্যারকে বলবেন না। প্রমিস বলুন। হুম, প্রমিস। আশা এপাশ থেকে ফিসফিস করে বলল। এভাবে আপনার মনের দখল দাঁড়ি আমায় দেওয়ার জন্য ও তো প্রমিস করতে পারেন স্যার। অতপর দীর্ঘনিশ্বাস ফেলে লিখল। কয়েকটি বিষয় আমি নোটিশ করেছি বুঝলেন। নিস্তব্ধ স্যারকে মাঝে মাঝে তাসফির দিকে অদ্ভুত চোখে তাকাতে দেখি। কেমন যেন অন্য রকম দৃষ্টি। ঠিক ছাত্রী ছাত্রী ভাইব নেই সেই তাকানোতে। আমাদের যেভাবে দেখে, কিন্তু ওই চাহনি অন্যরকম। অন্যরকম কেমন বলো তো? আপনি তা বুঝবেন মা স্যার। আপনি কি প্রেম করেন নাকি বলুন তো? আমি প্রেম করি কিনা তা দিয়ে তুমি কি করবে? বেয়াদব। আহা স্যার, রাগ করছেন কেন? আমি তো বোঝানোর জন্য বললাম। প্রেমিকরা যেমন করে তাকায় না অমন করে। আপনি প্রেম করলে আপনিও বুঝতেন কেমন তাকানো। সুজন লিখল। ঠিক আছে বুঝলাম। এরপর বলো। কিন্তু আপনি তো বললেন না প্রেম করেন কিনা। সুজন মেসেজটার দিকে তাকিয়ে ক্ষণমুহূর্ত কিছু ভাবল। অতপর আঙুল চালিয়ে লিখল। নো। আশার বুকের ভেতর কেমন বাড়ি মেরে উঠলে। প্রজাপতি নেচে উঠল পাখা মেলে। আচ্ছা সুজন স্যার প্রেম করে না শুনে তার কেন খুশি লাগছে? তার খুশি হয়েই বা লাভ কি? সুজন আবারও লিখল। তারপর বলো। বলছি। এই যে দেখুন তাসফি যেদিন মিসিং হল। দারওয়ানকে কি বলেছিল? স্যারের জীবন মরণের প্রশ্ন। একটা মেয়ের প্রতি কারো অনুভূতি না থাকলে তো জীবন মরণের প্রশ্ন আসে না বলুন। তারপর আপনি চিন্তা করুন, দুদিন আগে স্যার আমায় তার কেবিনে ডেকে এমন মারাত্মক একটা কথা বলল, ভাবা যায়? কি বলল সেটা তো বলবে। স্যার বলল, আশা তুমি বাড়ি গিয়ে তাসফিকে ফোন করে বলবে যে নিস্তব্ধ স্যার দুদিনের জন্য কলেজে থাকবে না। আর পরদিন তাসফি ক্লাসে আসলে তুমি প্র্যাকটিক্যাল ক্লাস শেষে সবাইকে টেকনিক খাটিয়ে বাসায় পাঠাবে। আর তাসফিকে সারপ্রাইজ দেওয়ার নাম করে পার্কিং এরিয়ায় নিয়ে যাবে। অতপর তোমার কাজ শেষ চলে আসবে তাকে চোখ খুলতে নিষেধ করে। আপনি ভাবতে পারছেন এরকম শুধু শুধু মানুষ কেন করবে? সুজন অবাক হলো আশার কথা শুনে। তার বন্ধ কি করেছে আজ? মাহিনের কাছে থেকে জানতে পেরেছে আজ নাকি নিস্তব্ধ বাড়িতে থাকবে না। ব্যাপারটা কি? আশা আবারও লিখল। আর আমি যখন বললাম এর বদলে আমি কি পাবো স্যার, তখন স্যার কি বলল জানেন? সুজন ভ্রু কুচকে জিজ্ঞেস করল। কি বলল? বলল, স্পেশাল সারপ্রাইজ। সঙ্গে দ্রুত খালামনি ডাক ও শুনতে পারো। সুজন হতভম্ব হয়ে বসে রইল। ওরে শালা, এই ছিল তোর মনে মনে? শালা হারামি। কাল আয় তুই, শুধু তোর গুষ্টির ষষ্ঠী করব। আশা জিজ্ঞেস করল। আচ্ছা বলুন তাসফির সঙ্গে আমার খালামনি হওয়ার কি সম্পর্ক? আর নিস্তব্ধ স্যার কোনো খারাপ মতলব করছে না তো? শুনুন, আপনার বন্ধুকে বলে দিবেন আমার বেস্ট ফ্রেন্ডের দিকে নজর না দিতে। সে অলরেডি ম্যারিড। তার বরের নাম অনুভব শেখ। সুজন শয়তানি হাসল। তার মানে তলে তলে তোমাদের মধ্যে এসব চলছে? মুহূর্তে সুজন তাদের মেসেঞ্জার গ্রুপে সব উগরে দিল। সবাই এই খবর শুনে শুধু অপেক্ষায় রইল কালকের জন্য। নিস্তব্ধর পিণ্ডি চটকাবে। তাদেরকে লুকিয়ে তলে তলে টেম্পু চালানো ছুটাবে তারা।
সুজন আশাকে ধমক মেরে বলল, তোমার এত কিছু বোঝা লাগবে না। পড়াশোনা নেই এত মোবাইলে কি এই বয়সে? যাও পড়তে বসো। আশা মুখ ভেঙচি কাটল। এতক্ষণ নিজের শুনতে চাইছিল অথচ বলল তো নাই। আরও এখন ধমকাচ্ছেন। তোর পড়ার খ্যাতা তুলি রে। হোপ শালা। বাইরের প্রকৃতি এখন শান্ত কিন্তু ফার্ম হাউসের ভেতরে দুজন মানবীর হৃদয় উথাল পাতাল সমুদ্রে আছড়ে পড়া ঢেউয়ের ন্যায় উত্তাল। নিস্তব্ধর অবাধ্য হাতের বিচরণ তাসফির সারা অঙ্গজুড়ে। দুজনের অনুভূতি তখন অন্তিম পর্যায়ে। নিস্তব্ধ তাসফির গলায় জোরছে কামড় দিল। তাসফি যন্ত্রণায় চিৎকার করে উঠে নিস্তব্ধর পিঠ খামছে ধরল। নিস্তব্ধ দুষ্টু হেসে ফিসফিস করে বলল, শোধবোধ মাই মিসেস। তাসফি রাগে কটমট করে তাকাল। চিৎকার করে বলল, আপনি ১ নম্বরের জঙ্গলি। উফফ আমার মাংস উঠিয়ে নিয়েছে। কোনোদিন মাংস খাননি। অসভ্য পুরুষ মানুষ। দেখি আমার হাত ছাড়ুন। উফ। নিস্তব্ধ তাসফির ২ হাত চেপে ধরে আছে। বলল, উহু ছাড়া যাবে না। কি আশ্চর্য। আমি ওখানে হাত দিয়ে ডলব। জ্বলছে। নিস্তব্ধ আগের ন্যায় বলল, উহু। ডলা যাবে না। ওখানে জ্বলবে, পুড়বে, ঘা হবে, অতপর দাগ হবে। আর আমি? আপনি কি, বলুন? নিস্তব্ধ আরও নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ওখানে আদর করব। ছি অসভ্য মার্কা কথাবার্তা, সরুন। নিস্তব্ধ সরল না। বরং আবারও গলার অপর পাশে কামড় বসাল। এরাবে হাত আটকা থাকায় তাসফি পাল্টা কোনো আক্রমণ করতে পারল না। হিংসাত্মক বাঘিনীর ন্যায় চেয়ে রইল নিস্তব্ধর দিকে। বিষাক্ত সাপের ন্যায় ফোঁস ফোঁস করতে লাগল। যেন ছুট পেলেই ছোবল মারবে। নিস্তব্ধ অপলক চেয়ে রইল তাকে ডিভোর্স দিতে চাওয়া রমণীর পানে, যে এখন তার নেশায় আবদ্ধ। এই নেশায় তাকে সে আজন্মকাল আবদ্ধ রাখতে যা করণীয় তাই করবে। ঝগড়া করবে, অভিমান করবে, ভালোবাসবে। সবকিছু শুধু নিস্তব্ধর মাঝেই সীমাবদ্ধ থাকবে। তাসফি আর্তনাদ করে বলল, সরুন প্লিজ। নিস্তব্ধ সরল না। বরং পুনরায় মত্ত হল তার দীর্ঘদিনের পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মেটানোর কার্যে। সুখ খুঁজতে ব্যস্ত হল প্রিয়তমা অর্ধাঙ্গিনীর সর্বত্র অঙ্গের ভাজে ভাজে। অতপর ভালোবাসার অমর সুধা পানে ব্যস্ত দুজন কপট কপতি। আদরের মাঝে নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে শুধাল, ইস, এত সফট কেন তুমি? তাসফি লজ্জায় দিশেহারা। এত লজ্জা বুঝি তার মাঝে আগে কখনো ভর করেনি। নিস্তব্ধকে উদাম গায়ে দেখে তাসফি লজ্জায় চোখ নামিয়ে নিল। তা দেখে নিস্তব্ধ দুষ্টু হাসল। দুহাত দিয়ে ইচ্ছে করে তাসফির দুচোখ টেনে ধরল। তাসফি খিলখিল করে হেসে দিল। আপনি ১ নম্বরের বদমাইশ পুরুষ মানুষ বুঝলেন। ইস চোখ থেকে হাত সরান। নিস্তব্ধ হাত সরাল না। আলতো করে চুমু খেল চোখের ভাঁজে। তাসফি অনুভূতির শিহরণে মূর্ছা যাচ্ছে ক্ষণে ক্ষণে। রুমের চারিপাশের প্রত্যেকটা কোনায় কোনায় তখন আদিম উন্মাদনা। পিপাসিত একজোড়া প্রেমিক যুগলের অনুভূতি তখন শীর্ষে। নিস্তব্ধ তখন হঠাৎ কিছু অবলোকন করে থেমে গেল। তাসফি অস্থির হয়ে উঠল। উতলা হয়ে নিস্তব্ধকে জড়িয়ে রেখে আদুরে স্বরে প্রশ্ন করল, কি হল? থামলেন কেন? নিস্তব্ধ জবাব দিলও না। কোনো রকমে নিজের উত্তেজনা দাবিয়ে তাসফির পাশে শটান হয়ে শুয়ে পড়ল। তাসফির মাঝে ভয় কাজ করল। কোনো ভুল করে ফেলেনি তো সে? প্রশ্ন করল, কি হয়েছে ডাক্তার সাহেব? নিস্তব্ধ দাঁত কটমট করে বলল, পিরিয়ড চলছে, এটা তুমি আমায় আগে জানাবে না? রাবিশ। তাসফি চমকে উঠল। হ্যাঁ তাই তো, আজ তো তার পিরিয়ডের ডেট ছিল। অনুভূতি ক্ষুণ্ণ না হওয়ায় তাসফির আগে কিছু বিড়বিড় করল। বিরক্তির স্বরে ক্ষোভ ঝেড়ে বলল, হ্যাঁ তাই তো, আপনি আগে কত জানতে চেয়েছেন। আমি আগে কখনো এই বিষয়ে ডিসকাস করেছি আপনার সঙ্গে যে আপনাকে আগে জানাব? আশ্চর্য লোক। নিস্তব্ধ তাসফিকে নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে জড়িয়ে নিয়ে হাসকি স্বরে শুধাল, হুশ। তাসফি না থেমে আবারও বলল, আপনি আমাকে আজ কেন তুলে নিয়ে আসলেন অসভ্য মানব? আমি বলেছিলাম আজ আমায় জোর করে তুলে নিয়ে আসুন। তাসফির মুখ কাদো কাদো হয়ে গেল। নিস্তব্ধ প্রেয়সীর ব্যথিত অবয়বের দিকে তাকিয়ে রইল। সঙ্গে তার অধিক উন্মাদনায় ফিক করে হেসে দিল। দেখা যাচ্ছে বউ তার চেয়েও অধিক লোভী, অধিক অধৈর্যের। তাসফি রাগী চোখে তাকাল। বলতে নিল, আপনি? মুহূর্তে দুজোড়া অধর একত্রিত হল। তাসফি বাকি কথা বলাটুকু বলতে ফুসরত অবধি পেল না।
অধরসুধা পান করে নিস্তব্ধ ফিসফিস করে বলল, বিশেষ মুহূর্তে শুধুমাত্র আমি কথা বলতে বললে তবেই বলবে। আই কান্ট রিপিট ইট। ওকে। তাসফি লজ্জায় মাথা নত করে রাখল। নিস্তব্ধ আবারও আদুরে স্বরে কথার ভাঁজে স্নেহ মিশিয়ে বলল, এসব কোনো ব্যাপার নয় বউ। মন খারাপ করে না আমার, তুমি হলেই চলবে। বুঝলেন ম্যাডাম হুম। তাসফি লজ্জায় মুখ লুকালো, তার অর্ধানের বক্ষ ভাঁজে। কেমন অদ্ভুত সুখ সুখ অনুভব হচ্ছে তার। কই আগে তো কখনো এমন লাগেনি। হালাল পুরুষের বক্ষে মাথা রাখার মাঝে বুঝি এতই সুখ। চারপাশ কেমন স্বাধীন মনে হয়। এটাই তো তার একমাত্র ভরসার স্থল। নিস্তব্ধর প্রতি কৃতজ্ঞতায় তার চোখে অশ্রু জমে। নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে এমনকি কত বাস্তবতার বীরে শুনেছে, পুরুষকে শারীরিক সুখ দিতে না পারলে অধিক অত্যাচারের শিকার হতে হয়েছে। পিরিয়ড তা তো খোদার তরফ থেকেই অনেক বড় নিয়ামত। তবে কেন তা সব পুরুষ বোঝে না? কেন অহেতুক নারীকে গালমন্দ করে, ছোট করে, শারীরিক নির্যাতনে জর্জরিত করে? এই তো সে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত, তখন তার এক বান্ধবী নতুন বিয়ে হয়েছিল। বোরটা ছিল 1 নম্বরের জানোয়ার। ছোট মেয়েটাকে পিরিয়ডের মাঝে ও ছাড় দিত না। তাসফির তখন এসব শুনে ঘৃণায় গা গুলিয়ে আসত। ছি! মেয়েটা পরবর্তীতে পেটে ব্যথার যন্ত্রণায় কাতরাত। আর তার বর নাটক বলে তা চালিয়ে দিত। তাসফির তখন খুব করে ইচ্ছে হতো ওই পুরুষটির কাছে গিয়ে সকলের সামনে ঠাস করে থাপ্পড় মেরে এসে থুথু ছিটিয়ে আসতে। তখন নিজের প্রতি নিজে প্রতিজ্ঞা করেছিল, ভবিষ্যতে তার বর যদি এমন হয় না, সে যে কোনো পরিস্থিতিতে তার মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে আসবে। কিন্তু দেখ নিয়তির খেলা। তার বর তো তার সঙ্গে বাসর রাতে কথা তো দূর, সামান্য ছুঁয়ে পর্যন্ত দেখল না। আজ তার বাবাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে আবার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বাবা, তোমায় অসংখ্য ধন্যবাদ আমায় এই অসম্ভব সুন্দর পুরুষটিকে নিজের জন্য বেছে দেওয়ার জন্য। তুমি যেখানেই থাকো আমাদের জন্য দোয়া করো। তোমায় খুব ভালোবাসি বাবা, ভীষণ ভালোবাসি। তাসফির চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগল। নিস্তব্ধ বুকে ভেজা অনুভব হতে দুহাতে তাসফির মুখ উঁচু করে ধরল। তাকে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়লেও দুহাতের আঙুলের সাহায্য জল মুছে দিল। তাসফি আদরে নুয়ে বলল, কিছু না, বাবার কথা মনে পড়ছে। নিস্তব্ধ তাসফির সিথির ভাঁজে চুমু খেয়ে বলল, হুঁশ কাঁদে না বোকা মেয়ে। তোমার বাবা যেখানেই থাকুক সে সর্বক্ষণ চায় তুমি হাসিখুশি থাকো। এভাবে বোকাদের মতো কান্না করতে বলেনি তো তোমায় সে। তাসফি মৃদু ধমক দিল তাকে। চুপ! আপনি বেশি বুঝেন। বাবা বলেছে কান্না করতে। বাবা চিঠিতে বলেছে তার জন্য কান্না করে করে ভাসিয়ে ফেলতে। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকাল। করুণ স্বরে হার মানার ভঙ্গিতে বলল, আচ্ছা বাবা কান্না করো, বেশি বেশি করে কান্না করো। যাও, কিচ্ছুটি বলবো না আমি। তুমি কান্না করো। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, উফস! ভাঙ্গবে তবুও স্বীকার করবে না। তাসফি চোখ ছোট ছোট করে বলল, এই কি বললেন আপনি? বিস্তব্ধ আমতা আমতা করে বলল, কক্কি কিছু না তো। তুমি কান্না করো তো। এতদিকে চোখ কান যায় কেন তোমার? কারণ আমার চোখের জ্যোতি অনেক ভালো, সঙ্গে কানের ফুটোও অনেক শার্প, বুঝলেন? হুঁ, আচ্ছা বুঝলাম। নিস্তব্ধ মনে মনে বলল, মেয়ে তো নয়, গিরগিটি সঙ্গে সঙ্গে রং বদলায়। নিস্তব্ধ মিছে রাগ দেখিয়ে বলল, দূর, রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিল। বেশ করেছি। নিস্তব্ধ অভিনয় করে পাশ ফিরে শুয়ে পড়ল। খানিক বাদে টের পেল দুটো হাত তার গলার ফাঁকে ও কাঁধে হাত দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। নিস্তব্ধ মুচকি হাসল। তাসফি নিস্তব্ধর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আপনি আমায় বললেন আমি নাকি আপনাকে ভালোবাসার আর্জি জানিয়েছি। কবে বলুন তো? কই, আমার তো এমন কিছু মনে পড়ছে না। এই আপনি মিথ্যা বলে আমায় বোকা বানাচ্ছেন না তো? নিস্তব্ধ তাসফির কথা শুনে দুষ্টু হাসল। এপাশ ফিরে রমণীর কোমর আঁকড়ে ধরল। নাকের ডগায় কামড় মেরে বলল, এই নিস্তব্ধ ইয়াসার কখনো বানিয়ে বানিয়ে মিথ্যা বলে না, বুঝলেন? তাসফি নিস্তব্ধর উদম পিঠে থাপ্পড় মেরে বলল, উফস! এত কামড়া কামড়ি করছেন কেন? আশ্চর্য, আগে তো এমন ছিলেন না। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, আগে তো এমন কাছে এসে ভালোবেসে আদর করেছি ম্যাডাম। সুযোগটাই তো দেননি।
টেকনিক না খাটালে সেটাও বোধহয় আজ কপালে জুটত কিনা সন্দেহ। তাসফি ভ্রু কুঁচকে বলল, কি টেকনিক খাটিয়েছেন? এই 1 মিনিট। আশা তখন আমায় সারপ্রাইজের কথা বলে কোথায় চলে গিয়েছিল। আর আপনি ওখানে এলেন কি করে? তার মানে? তাসফি কটমট করে বলল, কালকে শুধু একবার যাই কলেজে, পাখির বাসার পিণ্ডি চটকাবো আমি। নিস্তব্ধ তাসফির কথার ভঙ্গিতে জোরে জোরে হাসতে লাগল। তাসফি এতে আরো রেগে গেল। নিস্তব্ধর কাঁধে খামচি বসাল। নিস্তব্ধ আর্তনাদ করে বলল, উফ, কি করছো বোকা মেয়ে? আমার ফর্সা পিঠখানা ঝাঁঝরা করে দিল তো। বেশ করেছি। আপনি হাসবেন কেন? নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, এখন কি হাসাও যাবে না? না। ওকে। ওকে বাবা। তবে শুনো, সেদিন কি বলেছিলে? তাসফি মুহূর্তের সমস্ত রাগ পানিতে মিশিয়ে কৌতূহলী চিত্তে বলল, কি বলেছিলাম? নিস্তব্ধ ফিসফিস করে তাসফির সেদিনের বলা বাক্যগুলো আওড়ালো ধীর স্বরে। ডাক্তার সাহেব, আমাকে এখান থেকে নিয়ে চলুন না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আপনার সঙ্গে সারাটা জনম কাটাতে চাই। আমি এখনই মরতে চাই না। আপনাকে ভীষণ করে ভালোবাসি ডাক্তার সাহেব। কথা দিন আমার সঙ্গ ব্যতীত কখনো কারো হবেন না। তাসফি চোখ বড় বড় করে বলল, এই কথাগুলো আমি বলেছিলাম? অবশ্যই। কোথায় বলেছিলাম? সেদিন মর্গে অজ্ঞান হওয়ার আগে। তাসফি লজ্জায় নিস্তব্ধকে ছাড়িয়ে ওপাশ ফিরে শুল। তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, কখনোই না। অসম্ভব, আমি এগুলো মোটেও বলিনি। আপনি বানিয়ে বলছেন। নিস্তব্ধ রেগে গেল। পেছনে থেকে তাসফির কোমর চেপে ধরে হিসহিসিয়ে বলল, আপনাকে বলেছি তো আমি বানিয়ে বলা, মিথ্যা বলা পছন্দ করি না। তাসফিও ইস্ট ব্যথা পেল। হার স্বীকার করে নিল সে। কপত কপতির ভালোবাসার গভীরতা দেখে যেন উই দূর আকাশের চাঁদ ও হিংসা করছে। তাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কে বলবে উক্ত রমণী সন্ধ্যায় ও জেদ করে গোধরে বসেছিল পুরুষটির সঙ্গে আসবে না বলে? কে বলবে এতদিন তারা ভালোবেসেও না স্বীকার করে মান অভিমানের পাল্লা ভারী করে বসেছিল? এমনকি গত কয়েকদিন যাবৎ তাদের মাঝে কোনো কথাই হয়নি। কে বলবে আজ তাদের দৃঢ়ভাবে আলিঙ্গনের প্রথম রাত? ভালোবাসা এমনই। শত যুগ দূরে থাকলেও মনের মাঝে একে অপরে যে জায়গা করে নিয়েছে, শত যুগ পরেও তার স্পর্শ প্রথম হোক কিংবা হোক শেষ মনে হবে এ স্পর্শ তার কত দিনের চেনা, তার কত আপন। তাদের কথার ভাঁজে নেই কোনো জড়তার প্রলেপ। কেমন নিঃসংকোচে কথা বলে চলেছে তারা একের পর এক। কজন যুগলের মাঝে দেখা যায় তা। হাজারো কথার ভিড়ে কখন নিস্তব্ধর উদম বক্ষে মাথা রেখে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল টের ও পেল না। বাহিরের সূর্যি মামা এখনো দেখা দেয়নি। তার সোনালি রশ্মি ছড়িয়ে পড়েনি ধরণীতে। তবে চারপাশ আবছা আলোকিত। রাতে চাঁদমামার দেখা গেলেও এখন ভোরের শুভ্র আকাশ মেঘাচ্ছন্ন। সমীরণে কেমন শীতল হাওয়া বইছে। ফজরের আজানের পরে নিস্তব্ধর ঘুম ভেঙে গিয়েছিল। ধর্মীয় ইবাদত শেষে জায়নামাজে বসে পশ্চিমে মুখ করে রবের নিকট ক্ষমা প্রার্থনা করল সে। হাজার হাজার শুকরিয়া আদায় করল। আজকের মনটা তার প্রফুল্লতায় মুড়া। ঘুম ভেঙে যখন প্রেয়সীর অবয়বকে নিজের বাহু বন্ধনীতে পেল, পৃথিবীর সর্বসুখ তখন তার দোরগোড়ায় বোধ হয়েছিল। বিয়ের সময়টাতেও কি সে কখনো ভেবেছিল আজকের এই মধুর রজনী তার জন্য অপেক্ষা করেছিল? তাই কথায় আছে, খোদা যা করেন তার সৃষ্টির কল্যাণের জন্যই করেন। তার সকল কর্মের মাঝে লুকায়িত আছে কল্যাণ। কারো প্রথমেই বোধগম্য হয়, কারো হয় ধীরে ধীরে। বাহিরে পাখির কিচিরমিচির শব্দ। আকাশের মেঘলাভাব কেটে গিয়ে বাতাবরণে সূর্যের উত্তপ্ত তীক্ষ্ণ রশ্মি ছড়িয়ে পড়েছে। তাসফি পিটপিট করে চাইল। বেডে নিজেকে শূন্য আবিষ্কার করল। তার ডাক্তার সাহেবের দেখা নেই। পাশে তাকিয়ে তাসফি চমকে গেল। বেডের সঙ্গে লাগোয়া বিশাল জানালা। কই রাতে তো খেয়াল করেনি। অবশ্য খেয়াল করবে কেমন করে, এখানে তো পর্দা টানানো ছিল। বাইরের দৃশ্য দেখে তাসফির মন প্রফুল্লতায় ভরে উঠল। কৌতূহল জাগল বাইরে বের হওয়ার জন্য। মিনিটের মাঝে কোনোরকমে ফ্রেশ হয়ে সে টিপটিপ পায়ে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এল। বাইরে বেরিয়ে চারিদিক ঘুরে সে অবাক হয়ে গেল, ইস বাইরেটা কি সুন্দর। চারপাশে সবুজ আর সবুজ। ইটের বাউন্ডারির বাহিরে যে রাস্তায় যানবাহনের কোলাহল তা এখানে দাঁড়িয়ে বোঝার সাধ্যই নেই কারো। রাতে তো সে খেয়ালই করেনি ঘোরের বসে। বিভিন্ন গাছগাছালির সমাহার।
কোথা থেকে যেন ফুলের মিষ্টি সুবাস ভেসে এলো। কৌতূহল চিত্তে তাসফির সামনে এগিয়ে গেল। পেছনে থেকে আবু তখন তাসফিকে ওদিকে যেতে দেখে মুখ কাচুমাচু করে বলল, ছোট বৌদি মনি, ওদিকে যাওয়া বারণ আছে। ছেলে কণ্ঠ শুনে তাসফি অবাক চোখে তাকাল। সঙ্গে সম্বোধনে আরও অবাক হল। প্রশ্ন করল, তুমি আমায় চেনো? আবু আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে উই আর কি। তাসফি খুশি হলে জিজ্ঞেস করল, তুমি কে? আর ওদিকে যাওয়া নিষেধ কেন বললে? আবু মুখ কাচুমাচু করে বলল, আমি আবু ছোট সাহেবের ফার্ম হাউসের দেখাশোনা করি, ছোট সাহেব তার বাগানে কাউকে যাইতে দেন না। তাসফি তা পাত্তা না দিয়ে বলল, দূর, কিছু হবে না। তাসফি আবুর নিষেধ না শুনে এগিয়ে চলল সেদিকে। বাগানের কথা শুনে তা দেখার কৌতূহল তার আরও বাড়ছে। ফুল সে ভীষণ পছন্দ করে। ফুলের বাগানে এসে তাসফি নিজেই যেন ফুলের সঙ্গে মিশে গেল। কতখানি জায়গা জুড়ে শুধু হরেক রকমের ফুল আর ফুল। সকাল সকাল এত সুন্দর মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য হবে তার সে ভাবতেই পারেনি। এখানে কি করছেন? ভাবনার জগতে বিচরণ করার মাঝে হঠাৎ পিছন থেকে পুরুষালী কণ্ঠস্বর পেয়ে চমকে তাকাল। নিস্তব্ধকে দেখে উৎফুল্ল হয়ে শুধাল, এগুলো আপনার? উহু। তাসফি মন খারাপ করে বলল, তবে আপনি যে বললেন এটা আপনার টাকায় গড়া ফার্ম হাউস। নিস্তব্ধ মুচকি হাসল। এগিয়ে তাসফিকে পেছনে থেকে জড়িয়ে ধরল। তাসফি চেঁচিয়ে উঠে বলল, এই আপনি এমন গায়ে পড়া হয়ে যাচ্ছেন কেন? কাল থেকে কথায় কথায় সাপের মতো পেঁচিয়ে ধরছেন শুধু। নিস্তব্ধ নির্লিপ্ততার স্বরে বলল, আমার জিনিস আমার যখন ইচ্ছা ধরতেই পারি। তাসফি লজ্জা পেল। অসভ্য পুরুষটা তাকে শুধু থেকেই লজ্জা দিতে ওস্তাদ। প্রথমে কটু কথা বলে লজ্জায় ফেলত, আর এখন কাছে ঘেঁষে লজ্জা দেয়। তাসফি কথা ঘোরাতে চেষ্টা করল, কচু ছাড়ুন, আর বলুন না এটা আপনার নয় কেন? নিস্তব্ধ তাসফির কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেল ফিসফিস করে বলল, আমার ছিল, বাট এখন থেকে এর দখলদার আপনার ম্যাডাম। যত্নে গড়া এই সজ্জা এই মুহূর্ত থেকে আপনার কবজায়। তাসফি আনন্দে উত্তেজিত হয়ে বলল, সত্যি? হুম তো। পরমুহূর্তেই তাসফি ভ্রু কুঁচকে বলল, কিন্তু ওই ছেলেটা যে বলল এখানে প্রবেশ নিষেধ। নিস্তব্ধ বাঁকা হেসে আরও আদুরে কণ্ঠে ফিসফিস করে বলল, তা অন্যের জন্য। আপনার জন্য এই নিস্তব্ধ ইয়াসারের সমস্ত উদান উন্মুক্ত বুঝেছেন। তার পদচারণায় আপনার বিচরণ সার্থক। তাসফি চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ মাদকীয় স্বরে প্রতিবার সে কেমন ঘোরের মাঝে ডুবে যায়। আদ্যত্বের এখান থেকে আর কখনো সাঁতরে ওঠা সম্ভব নয়। উহু, কখনো নয়। নিস্তব্ধ তাসফিকে ছেড়ে দিয়ে বলল, থাকুন, আমি আসছি, একটু কাজ বাকি। তাসফি ভ্রু কুঁচকে বলল, আপনি আবার কাজও করেন নাকি? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে বলল, কি মনে হয়? নিস্তব্ধ গমনের পর তাসফি অনেকটা সময় প্রকৃতি উপভোগ করল। ফুলেদের ছুঁয়ে ছুঁয়ে দেখল। নিস্তব্ধ সন্তপনে তার কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে নিল। অনেকটা সময় পর তাসফি ভেতরে আসল। কোথাও থেকে টুংটাং শব্দ গোচর হল তার। মনে হচ্ছে ওদিকে কিচেন। তাসফি এগিয়ে গেল সেদিকে। কিচেনে পৌঁছে হতভম্ব হয়ে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল তাসফি। পরমুহূর্তেই খিলখিল করে হাসিতে মেতে উঠল তার দেহমন। তার হাসি কিছুতেই থামছে না। হাসির শব্দে নিস্তব্ধ পেছনে তাকাল। কিছুটা ভ্রু কুঁচকে বিরক্তের চোখে চাইল তাসফির পানে। ভ্রু নাচিয়ে দাঁত কিরমির করে প্রশ্ন করল, হেয়াট হ্যাপেন্ড? তাসফির হাসার দমকে উত্তর করতে পারল না। সে হাসতেই থাকল। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে বলল, সমস্যা কি? তাসফি কোনো রকমে হাসি থামিয়ে বলল, তো এই আপনার কাজ। নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, তো প্রবলেম কোথায়? তাসফি নিস্তব্ধর চারিপাশে ঘুরতে ঘুরতে বলল, প্রবলেম মানে মহা প্রবলেম। এইরকম ভাবে নাকে মুখে আটা লাগিয়ে আপনি কি করছিলেন শুনি? নিস্তব্ধ হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বেসিনের আয়নায় নিজেকে দেখল। অতপর স্বাভাবিক কণ্ঠে বলল, আটা দিয়ে খাবার বানালে এইরকম একটু আকটু লাগতেই পারে। এটা বড় কোনো ব্যাপার নয় বুঝলে। তাসফি অবাক হয়ে বলল, আপনি খাবার বানাচ্ছিলেন? জি। কেন? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে ঠাট্টার ছলে বলল,
ম্যাডাম কি খাবার দাবারের কথা ভুলে বসেছেন নাকি? রাতে ডিনার করেননি তা কি মাথায় আছে? পেটের মাঝে আদ্যত্বেও এখন কিছু আছে নাকি পুরোটাই খালি সে খেয়াল আছে? তাসফি জিবে কামড় দিল। হ্যাঁ তাই তো, সে তো রাত থেকে না খাওয়া। দুপুরে ক্যান্টিনে লাঞ্চ করেছিল, এরপর তো আর কিছু মুখেই দেয়নি। কি আশ্চর্য, তার এখন পর্যন্ত ক্ষুধা অনুভব হল না। তাসফি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি রান্না করতে পারেন নাকি? নিস্তব্ধ ভাব নিয়ে বলল, কি মনে হয়? ইউকেতে স্টাডি কমপ্লিট করা কালীন মাঝে মাঝে নিজেই রান্না করে খেতাম। বাহ, খুব ভালো। দেখতেই পাচ্ছি রান্নার নমুনা। এক্সকিউজ মি, বাইরেটা দেখে কখনো ভেতরের স্বাদ বুঝতে যাবেন না। আগে টেস্ট করবেন, অতঃপর প্রশংসা কিংবা তিরস্কার সব করবেন। তাসফি ভ্রু নাচিয়ে বলল, আমি করব আপনার খাবারের প্রশংসা। এতে প্রবলেম কিসের? কেন করব? আপনি আমার তৈরি খাবারের প্রশংসা করেছিলেন। আমি বিয়ের পর আপনার পছন্দের স্পেশাল স্পেশাল ডিশ রান্না করে খাওয়ালাম, তখন তো আপনি মুখ দিয়ে শুধুমাত্র ভালো শব্দটাও উচ্চারণ করেননি। আমি কেন করব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, ওহো, তা আপনি বুঝি আমার প্রশংসা শোনার জন্য মুখিয়েছিলেন মনে হচ্ছে। তাসফি থতমত খেয়ে বলল, একদমই নয়। আমি তো কথার কথা বললাম। তাসফি কথা ঘোরানোর চেষ্টা করে বলল, আর এখানে খাবার তৈরির মশলাপাতি পেলেন কই সেটা বলুন। কথা ঘুরিয়ে লাভ নেই, আমি যা বোঝার বুঝে নিয়েছি। বরং আপনার প্রশ্নের উত্তর দিই। আমি এখানে মাঝে মাঝেই আসি, শুধু রাত থাকা হয় না, তাই এগুলো থাকে। জায়গাটা বহু আগে কিনেছিলেন বাবা, তখনই এত গাছগাছালি লাগিয়েছিলেন। আমি এখানে প্রায় আসতাম। অতঃপর মাথায় আসলো ফার্মহাউস তৈরির ভাবনা। ব্যাস, আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। তাসফি মাথা নাড়াল। তবে খাবারগুলো ডাইনিংয়ে সার্ভ করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। নিস্তব্ধর কথা মতো তাসফি তাই করল। আইটেমে দেখতে পেল পরোটা, ডিম ভাজা আর আলু ভাজি। আলু ভাজি করল কেমন করে এই লোক? এত সুন্দর কিচকিচ করে তো সেও কাটতে পারে না। বেসিনের পাশে তাসফি তাকিয়ে দেখল আলু ঝুড়ি ঝুড়ি করা হাত মেশিন। তবে তা এটারই কামাল। বাহ, লোকটার বুদ্ধি আছে বেশ। নিস্তব্ধ আসলে তারা ব্রেকফাস্ট করে নিল। তাসফি মনে মনে হাসল। বা আসলেই লোকটা ভালো রান্না করে বোধহয়। পরোটা মোটেও শক্ত হয়নি। ভাজিটাও খারাপ না। কিন্তু সে তো মোটেও প্রশংসা করবে না। নিস্তব্ধ খাবার শেষ করে দ্রুত উঠে গেল। তাসফি আর চোখে সেদিকে চাইল। লোকটা এত দ্রুত খায় কেমন করে? অদ্ভুত। খাবার শেষ করে বেডরুমে পৌঁছে তাসফি অবাক হয়ে গেল। এরই মাছের লোকটা ফুল প্যাকেজ। নিস্তব্ধ তাসফির দিকে নজর রেখে তারা দিয়ে বলল, দ্রুত রেডি হয়ে বাইরে এসো। আমি গাড়িতে ওয়েট করছি। তোমার ড্রেস বেডে রাখা। নিস্তব্ধ বেরিয়ে গেল। ড্রেস কোথায় পেল তা জিজ্ঞেস করার সুযোগটুকু পেল না। চলে যেন তুফানের গতিতে। আশ্চর্য। তাসফি মুখ বাঁকাল। দ্রুত রেডি হবে না ছাই। সে ঘন্টা কাটিয়ে রেডি হবে। হু। তাসফি আয়নায় নিজের অবয়ব দেখল। তার ত্বকের উজ্জ্বলতা কি একটু বেড়েছে? দাদি তো সারাক্ষণ গীত গাইত, স্বামীর ছোঁয়া পাইলে মাইয়া গো শরীরের উজ্জ্বলতা এমনি এমনিই বাইরা যায়। কই, সে তো এমন কিছু দেখছে না। তবে কিছুটা পরিবর্তন তো দেখছেই। এই যে নিস্তব্ধর অযাচিত ছোঁয়ার শিহরণের কথা ভেবে সে লজ্জায় রানা হচ্ছে। ও বা কম কিসে? তাসফি প্রায় আধা ঘন্টা সময় লাগিয়ে বেরিয়ে আসলো। নিস্তব্ধ বারবার বিরক্ত হয়ে ঘড়ি দেখছিল। তাসফিকে এগিয়ে আসতে দেখে চোয়াল শক্ত করে বলল, দ্রুত আসতে বলেছিলাম আপনাকে। তাসফি নির্লিপ্ততা কণ্ঠে গাড়িতে উঠে জবাব দিল, আমি দ্রুত করতে পারি না। বুঝেছেন? হ্যাঁ সেই। নিস্তব্ধ আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করল। এখান থেকে কলেজ যেতেও সময় লাগবে খানিকটা। তাই তো তাড়াহুড়ো করছিল। যাওয়ার পথে তাসফি উৎফুল্ল হয়ে আবদার করল, ডাক্তার সাহেব আমায় এখানে আবার নিয়ে আসবেন প্লিজ, প্লিজ। প্রেয়সীর নিঃসংকোচ আবদারে নিস্তব্ধ মুচকি হাসল। শুধালো, অবশ্যই, কেন নয়। আমার মানেই আপনার সব।
লোকেশন চিনে রাখুন, যখন ইচ্ছে হবে চলে আসবেন। চাবি সবসময় আবুর কাছেই পাবেন। নিস্তব্ধর জবাবে তাসফি খুশি হল। ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আচ্ছা, আপনার এই আপনি তুমির সংমিশ্রণের ডাকের হেতু কি বলবেন প্লিজ? নিস্তব্ধ শুধালো, ভালো লাগে। তাসফি মুখ বাঁকাল। নিস্তব্ধ হুঁশিয়ারি করে বলল, কথায় কথায় এমন মুখ বাঁকাবেন না। আমার পছন্দ নয়। আপনি যদি আমার কাজিন হতেন তবে নিঃসন্দেহে তুই সম্বোধন হতো, সে ওয়াইফ হোক আর যাই হোক। তাসফি চোখ বড় বড় করে ফেলল। ছি। নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল, এখানে ছি বলার মতো কি হল? তাসফি জবাব দিলও না। মনে মনে বারংবার মুখ বাঁকালো অদৃশ্য ভঙ্গিতে। দীর্ঘক্ষণ পর তারা পৌঁছালো কলেজের গেটের সামনে। পথে তাসফি আর একটা কোথাও বলেনি। নিস্তব্ধ ও কথা বাড়ায়নি। তাসফি নামার আগে নিস্তব্ধ আদেশ সূচক কণ্ঠে বলল, এখান থেকে 5 মিনিট হাঁটার পর যে চাইনিজ রেস্টুরেন্টটি চোখে পড়বে ক্লাস শেষে 2টোর দিকে আসা সহ আপনার বাকি বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। তাসফি অবাক হয়ে বলল, কেন? নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, বলবেন আপনার হাসবেন্ড তাদের স্পেশাল ট্রিট দেব। বলেই নিস্তব্ধ গাড়ি স্টার্ট দিয়ে দুহাত দূরে হসপিটালের গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল তার যাওয়ার পানে। মানেটা কি? তাসফি হাসিখুশি মুখে কলেজে প্রবেশ করল। চারিদিকের বাতাসেরা গুনগুন করে কেমন তাকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছে। ইস, আজ দিনটা এত সুন্দর কেন? আশা ক্লাসে আসতেই তাসফি তাকে দাঁত কিরমির করে চেপে ধরল। কাল তুই আমায় পার্কিংয়ে রেখে কই গিয়েছিলি সেটা আগে বল। আশা বেচারি এসে বসার ও সুযোগ পেল না। তাসফির কথায় থতমত খেল। সত্যিটা বলবে কি বলবে না বেচারি তাই নিয়েই কনফিউজড। নিস্তব্ধ স্যার তো তাকে বিষয়টা গোপন রাখতে বলেছিল। এখন কি বলবে? সে আরও ভেবেছিল নিস্তব্ধ স্যার তাসফির সাথে কাল কিছু করেছে বা বলেছে কিনা তা শুনবে। কিন্তু এখন তো অন্য কেস। আশা আমতা আমতা করে বলল, আসলে আমি তোকে সারপ্রাইজ দিতেই গিয়েছিলাম। তারপর নিস্তব্ধ স্যার এসে বলল, এখনও কলেজে কি বাসায় যাও বলে ধমকে ধামকে পাঠিয়ে দিল। আশার কথা তাসফির এক ফোঁটাও বিশ্বাস হল না। সে বুঝতে পারল পাখির বাসা এই মুহূর্তে তাকে একদম ঢপ দিল। তাসফি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তাই? স্যার বলল আর তুই আমাকে ফেলে চলে এলি, যেখানে কিনা আমার তোর বাসায় যাওয়ার কথা ছিল। এতটা অপদার্থ তুই যে স্যার বলল আর তুই অমনি সুর সুর করে চলে এলি। হুম। আশা বুঝতে পারল বুদ্ধিমান মানুষের নিকট মিথ্যা বলাও আরেক ধরনের ঝামেলা। তারা সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিভাবে যেন। আশা তবুও উপায় না পেয়ে মাথা নাড়ল। আরাধ্য আর সন্নিধি এসে পড়ায় তাসফি তাকে আর কোনো প্রশ্ন করল না। চোখ দিয়ে খেয়ে ফেলব টাইপ লুক দিল। যেন তার চোখের ভাষাই বলে দিল, তোকে আমি পরে দেখে নিব পাখির বাসা। ক্লাস শেষে তাসফি ওদের 3 জনকে হাঁটিয়ে নিয়ে চলতে লাগল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওরা অবাক হয়ে প্রশ্ন করল, আরে ভাই যাচ্ছিটা কই সেটা তো বল। তাসফি টেডি স্মাইল দিয়ে বলল, কেন তোদের না ট্রিট চাই? হাসবেন্ডের ছবি দেখবি পাগল বানিয়ে ফেলছিলি। ট্রিট চাই চাই করে মাথা নষ্ট করে দিচ্ছিলি। দেখ কি সৌভাগ্য তোদের বর মহাশয় তোদের নিজে থেকে ট্রিট দিতে চেয়েছে। ওয়াহ! সে কোনোদিন আমায় ট্রিট দিলও না অথচ তোদের ট্রিট দেব, অবাক কাণ্ড। কি সৌভাগ্য তোদের। রাস্তা মাঝে ওরা হাঁটা থামিয়ে চিল্লিয়ে উঠল, যেন কত বড় কিছু পেয়ে গেছে। আস্তে ভাই, এটা রাস্তা। আসতে। আশা উৎফুল্ল চিত্তে বলল, দূর তোর আসতে। তুই ভাবতে পারছিস এতদিনে তবে আমাদের তোমার স্বামীকে দেখার সৌভাগ্য হবে। এই তোর উনি কি সত্যি সত্যি আসবে নাকি? তাসফি মাথা নাড়ল। আরাধ্য ভ্রু কুঁচকে কাদো কাদো স্বরে বলল, এই সত্যি তোর বর বর্ণনার মতে কুৎসিত নয়তো? তাসফি শয়তানি হেসে বলল, আসলেই দেখতে পাবি। ওরা রেস্টুরেন্টের সামনে এসে দেখল সেখানে নোটিশ টানানো আগামী 2 ঘন্টা রেস্টুরেন্ট বন্ধ। সন্নিধি সতর্ক করে বলল, তুই আমাদের ভুল জায়গায় নিয়ে আসিস নি তো? রেস্টুরেন্ট তো বন্ধ। তাসফি চিন্তিত কণ্ঠে বলল, না তো। এটার নামই তো বলল। ওরা সামনে এগোতে গেলে রেস্টুরেন্টের ভেতর থেকে 2 জন ওয়েটার বেরিয়ে এসে তাসফিকে বলল, ম্যাম আপনারা ভেতরে গিয়ে বসুন, স্যার কিছুক্ষণ পরেই আসবেন। তাসফি শিওর হওয়ার জন্য বলল, আমাকে চেনেন? 2 জনের মাঝে একজন বলল, জি ম্যাম, আপনার ছবি স্যার আমাদের দেখিয়েছে।
তাসফি সহ ওরা অবাক হয়ে ভেতরে গিয়ে বসল। আশা বলল, কি ব্যাপার বলতো তাসফি? এসব কি? ওর বর আবার কোনো কিডন্যাপার নয় তো? তাসফি ধমক দিয়ে বলল, চুপ থাক, ফালতু কথা বলবি না। আশা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, যেই জামাইয়ের নামে বললাম তোমার লেগে গেল তাই না হুম। ওরা প্রায় 10 মিনিট বসে রইল, অথচ তাসফির বর মহাশয়ের আশার নাম গন্ধও নেই। আশা ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো? তোর বর মহাশয় কি আদ্যত্বেও আসবে তো? নাকি আমাদের দেখেই ভয় পালালো? হুম। তাসফিরও এবার চিন্তা হচ্ছে, লোকটা এখনো আসছে না কেন? কেমন আছেন শালী সাহেবাগন? তখনই হঠাৎ পেছনে থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এল। তাসফির মুখে হাসি ফুটল। আশা, সনিধি, আরাধ্য চমকে পেছনে তাকাল। আগন্তুককে দেখে ওরা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল। কোথাও নিঃশব্দে অদৃশ্য বর্জ্যপাত হল বুঝি। আশা ওরা একবার আগন্তুকের দিকে তাকাচ্ছে তো একবার তাসফির দিকে। এই মুহূর্তে ঠিক কি রিয়াকশন দিবে সেটাই ভেবে পাচ্ছে না তারা। আশা তাসফির পানে তাকিয়ে ইশারায় মুখ ভার করে জানতে চাইল, এটাই তোর হাসবেন্ড নাকি রে বোন? তাসফি কাচুমাচু ভঙ্গিতে মাথা নাড়ল। তার খুব অস্বস্তি হচ্ছে। এর মাঝে আরাধ্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমার না একটা কাজ আছে, আসছি। নিস্তব্ধ তার ঘাড়ে থাবা বসিয়ে টেনে এনে আবারও জায়গায় বসিয়ে বলল, কোথায় যাচ্ছেন শালা বাবু? এতদিন আমার মিসেসকে তো ট্রিট ট্রিট করে পাগল করে দিচ্ছিলেন। ট্রিট দিতেই তো এত কষ্ট করে আসা। ট্রিট না দিয়ে কি করে পাঠাই বলুন তো? ওয়েটার, ওয়েটার। একজন ওয়েটার দৌড়ে আসল। নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, এরা যা যা অর্ডার করবে সব নিয়ে আসুন কুইক। এরপর নিস্তব্ধ শার্টের হাতা ফোল্ড করতে করতে তাসফির পাশে বসে পড়ল কোনো জোরতা ব্যতীত। আশা, সনিধি আর আরাধ্য যেন তাসফিকে পারে না এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। এত হ্যান্ডসাম বরকে মেয়েটা বলে কিনা চেহারা খারাপ কুমড়ো পটাশের মতো, কয়লার মতো কালো, তার উপর শেষে কিনা নিস্তব্ধ স্যার। আর আমাদের কাছে এতদিন কথাগুলো লুকিয়ে গিয়েছে। আশ্চর্য, আশ্চর্য। ওরা নিজেদের সামলে নিল। স্যারের সামনে তো তাসফিকে কিছুই বলতে পারছে না, তবে একা পাক তখন দেখাবে মজা। এখন খাবারের ট্রিটটা আপাতত লুফে নেওয়া যাক। আশা মনে মনে শয়তানি হেসে বলল, আজ আপনাকে ফুতুর বানিয়ে ছাড়ব স্যার। উফ সরি দুলাভাই। আশা ওরা একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছে। নিস্তব্ধ ওদের অবাক করে দিয়ে বলল, ওয়েটার, আপনি এক কাজ করুন, রেস্টুরেন্টে যত ধরনের রেসিপি আছে সব তৈরি করে নিয়ে আসুন। আর তোমাদের খাবার কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগবে? ওরা নিস্তব্ধর কাজকর্মে হতবাক হয়ে তাকালো। আশা খানিকটা আমতা আমতা করে বলল, 1 ঘন্টা লাগতে পারে। পাশে আরাধ্যকে খোঁচা মেরে বলল, কিরে বল? আরাধ্য বলল, হ্যাঁ হ্যাঁ উই। ওকে। ওয়েটার, আপনি এক কাজ করুন, বাইরে যে নোটিশ টানিয়েছিলেন তাতে আরও 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে আসুন। আমার শালী শালারা আজ মন প্রাণ ভরে খাবে, যেন সারাজীবন এই ভজনের কথা তারা অন্তরে স্মরণ করে রাখে। ওয়েটার লোকটা ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে চলে গেল। নিস্তব্ধর হঠাৎ হঠাৎ আগমন হলেই তারা ভয়ে থাকে। কাজে ভুল দেখলে রামধমক খাবে তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ কিছু খেলনা। সে ফোন স্ক্রুল করতে ব্যস্ত। তাসফি কেমন নাম না জানা জোরতায় খেতে পারছে না। নিস্তব্ধ ফোনের দিকেই চোখ রেখে বলল, মাই মিসেস, আপনি খাচ্ছেন না কেন? রেস্টুরেন্টের খাবার পছন্দ হয়নি? তাসফি থতমত খেয়ে বলল, কই কই খাচ্ছি তো। আশা, সন্নিধি, আরাধ্য আর চোখে সব দেখছে। এত দ্রুত খাচ্ছে তারা যেন বাঘের গুহা থেকে যত দ্রুত পারা যায় তারা পালাতে পারলেই বাঁচে। ভেবেছিল নিস্তব্ধ স্যারকে ফুতুর করবে, কিন্তু এখন তো নিজেদের পেটের অবস্থাই খারাপ। আর পারছে না, পেট এবার ফেটেই যাবে। তারা তো ভুলেই গিয়েছিল নিস্তব্ধ স্যার তাদের থেকে 2 কাঠি উপরে। ওরা 3 জন ঠাস করে উঠে দাঁড়াল। নিস্তব্ধ কৌতুক করে বলল, কি ব্যাপার, আপনাদের খাওয়া শেষ বুঝি? ওরা জোরে জোরে মাথা নাড়ল। কিন্তু খাবার তো ধরাই রয়েছে। কি খেলেন? আশা আহাজারি করে বলল, আর সম্ভব নয় স্যার থুক্কু দুলাভাই, আজ বরং আমরা আসি। হ্যাঁ তাসফি, আমরা যাচ্ছি, টাটা। ওরা বেরিয়ে গেল। নিস্তব্ধ ওদের কাণ্ড দেখে গা দুলিয়ে হাসল। তাসফি রাগী চোখে তাকিয়ে বলল, এমন করলেন কেন ওদের সঙ্গে?
নিস্তব্ধ অবাক চোখে চেয়ে বলল, আমি কি করলাম? ওরাই তো ট্রিট চেয়েছিল। এত কিছু এমনি অর্ডার করলেন, কতগুলো টাকা নষ্ট হলো না? কিছু তো খেলনা, ওরা শুধু শুধু খাবারগুলো নষ্ট হলো। শুধুই ঝামেলা করলেন। ওরা যা খেত। উহু। নো ম্যাডাম, এই রেস্টুরেন্টটা আপনার হাসবেন্ডের গড়া। ফার্ম হাউস তৈরি করার পেছনে টাকার উৎস এই রেস্টুরেন্টের, বুঝলেন? কারো হৃৎপিণ্ড, কিডনি বিক্রি করার টাকায় নয়। তাসফি থতমত খেল। সাথে কাশিও উঠে গেল তার। নিস্তব্ধ মাথায় হাত বুলিয়ে বলল, আরে কে বলল খাবারগুলো নষ্ট হবে? ওগুলো এখন বস্তিতে যাবে। চলুন আমার সঙ্গে। এমন কথা শুনে তাসফি অবাক চোখে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। চলবে ইনশাআল্লাহ,